হাই স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আজকে তোমাদের এবিডিএ টেস্ট পেপার 2023-24 বর্ষের পেজ নাম্বার 26 এই অঙ্ক করানো হবে। এখানে এর আগের দিনে তোমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্ক করানো হয়েছিল। আজকে তোমাদের 3-এর দাগের অঙ্ক করানো হবে। তোমরা দেখো, প্রথম অঙ্কটা এই 3-এর দাগের অঙ্কে যেগুলো আছে সেটা হচ্ছে যে বিবৃতিগুলো দেওয়া আছে সেই বিবৃতিগুলো সত্য অথবা মিথ্যা, শুধু এই কথাটি বলতে হবে। এখানে এই অঙ্ক, এই 3-এর দাগের অঙ্কের ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে না। আমি এর আগের দিনই বলেছিলাম, এগুলো শুধু যা দেওয়া আছে সেই অনুযায়ী শুধু উত্তরটা বলতে হবে। এখানে দেখো যে বার্ষিক 1% হারে কোনো মূলধনের x বছরের সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে I = PTR/100। এখানে তোমরা এই ডাটাগুলো বসিয়ে দাও, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। সুদ হচ্ছে কত, P আমাকে বের করতে হবে। P হচ্ছে x বছর মানে x, আর হচ্ছে x%/100, অর্থাৎ দুদিক থেকে তোমাদের এই x কেটে গেল। তাহলে এটাকে যদি নিচে 1 ধরি, এবার ক্রস গুণ যদি করি, তাহলে দেখো হচ্ছে px = 100 হয়, অর্থাৎ p = 100/x। অর্থাৎ এটাই জানতে চেয়েছে যে মূলধনের পরিমাণ হবে 100/x টাকা। দেখো 100/x টাকা চলে এসছে, অর্থাৎ এই বিবৃতিটা হবে সত্য। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসবো, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো যে √3 - 5 এর অনুবন্ধী করণী হবে √3 - 5। এটা সত্য অথবা মিথ্যা সেটা বলতে হবে। আগে আমরা √3 - 5 এর অনুবন্ধী করণী কি হতে পারে সেটা আমরা বুঝে নেব। অনুবন্ধী করণীটা কি? অনুবন্ধী করণী হলো এর এমন একটা করণী যে এই করণী এবং এই করণী, এই দুটোকে যোগ করলে একটা মূলদ সংখ্যা হবে এবং গুণ করলেও মূলদ সংখ্যা হবে। তোমরা দেখো যে এটাকে যদি আমরা এইটা দিয়ে যোগ করি, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 2√3 - 10, অর্থাৎ যোগ করলে মূলদ সংখ্যা আসছে না, এই যে করণী চলে এসছে, অর্থাৎ এখানে কিন্তু এটা হবে না, তাহলে এটা মিথ্যা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এর অনুবন্ধী করণী কি হতে পারে? এর অনুবন্ধী করণী যেটা হবে সেটাকে তোমাকে আগেই করণীটাকে তোমাকে ভয়েড করতে হবে। করণী যেটা থাকবে সেটা যেন চলে যায়, সেটা যেন বাদ হয়ে যায়। তাহলে এটাকে যদি করণীটাকে যদি বাদ দিতে চাই এই পুরো প্রক্রিয়া থেকে, তাহলে +√3 আছে, তাহলে এখানে আমাকে -√3 নিতে হবে। এবার -√3 নিতে গেলে এখানে যদি তুমি আবার প্লাস নিয়ে নাও, +5 নিয়ে নাও, তাহলে কিন্তু হবে না। কেন? কারণ √3 - 5 এর সাথে যদি আমি -√3 + 5 এটাকে তোমরা যদি মাল্টিপ্লাই করো, দেখবে যে এখানে মূলদ সংখ্যা আসছে না। তাহলে কি হবে? এইটাকে তোমাকে মাইনাস নিতে হবে। এটাকে তুমি যদি মাইনাস নাও তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো যে মূলদ সংখ্যা চলে আসবে কিরকম ভাবে, √3 - এটা হচ্ছে 5, নট √5, √3 - 5, আর এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এটা হয়ে গেল যে √3 + 5। এবার তুমি মাল্টিপ্লাই করো, দেখো হচ্ছে a - b × a + b এই আকারে চলে আসো। যতক্ষণ না এই আকারে আসবে ততক্ষণ কিন্তু অনুবন্ধী করণী বের করা যাবে না। a + b × a - b এই আকারেই আনতে হবে। তাহলে এটাকে করে নাও, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 3, আর এটা হচ্ছে -25, তাহলে হয়ে গেল -22, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে আমার কি হবে? আমার এই যে করণীটা আছে এর অনুবন্ধী করণী হবে এইটা। কিন্তু প্রশ্নে আমার কি দেওয়া আছে যে এর অনুবন্ধী করণী এইটা দেওয়া আছে, দেখো মিলছে না, তাহলে এটাই বিবৃতিটা হবে মিথ্যা। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি, 3 নম্বর অঙ্ক। দেখো, উন্নতি কোণের ক্ষেত্রে দর্শকের চোখ সর্বদা নিম্নমুখী হয়। উন্নতি কোণ ব্যাপারটা কি? উন্নতি কোণ মানে হচ্ছে যখন কেউ নিচ থেকে ওপরের দিকে দেখবে,
ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে যখন তোমরা করবে দেখবে যেরকম একটা ত্রিভুজ যদি আঁকা হয় তার এইরকমভাবে একটা কোণ দেখানো হয়, আবার কখনো এরকমভাবে দাগ টেনে এরকমভাবে কোণ দেখানো হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে যখন নিচ থেকে ওপরের দিকে দেখা হবে, অর্থাৎ এইরকম অ্যাঙ্গেলে দেখা হবে, তখন যে এই যে কোণটা তৈরি হবে এইটা হচ্ছে উন্নতি কোণ। অর্থাৎ দর্শকের চোখ উন্নতি কোণের ক্ষেত্রে নিচ থেকে ওপরের দিকে হবে, এটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে যখন দর্শক এইখানে বসে থাকবে, এইখানে বসে থেকে এইখানের কোনো বস্তুকে দেখবে, অর্থাৎ এইভাবে দেখবে, অর্থাৎ দিকটা হবে এই দিক, তখন সেটা হবে অবনতি কোণ। তখন সেই অবনতি কোণটা এই যে দর্শকের যে চোখের যে দৃষ্টি, সেই দৃষ্টির সাথে এই যে ভূমি আছে, ভূমির প্যারালালে যখন কোনো রেখা টানা হবে তার সাথে যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে অবনতি। তাহলে উন্নতি কোণের ক্ষেত্রে চোখ সর্বদা নিচ থেকে ওপরের দিকে থাকবে, আর অবনতি কোণের ক্ষেত্রে চোখ সর্বদা ওপর থেকে নিচের দিকে থাকবে। কিন্তু এখানে কি বলেছে? উন্নতি কোণের ক্ষেত্রে দর্শকের চোখ সর্বদা নিম্নমুখী হয়, অর্থাৎ এই কথাটা কিন্তু মিথ্যা। উন্নতি কোণের ক্ষেত্রে দর্শকের চোখ সর্বদা ঊর্ধ্বমুখী হয়, আর নিম্নমুখী হয় কোন ক্ষেত্রে? অবনতি কোণের ক্ষেত্রে। অর্থাৎ এই বিবৃতিটা হলো মিথ্যা বিবৃতি। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে দেখো যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের 3 গুণ। কথাটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 3 গুণ, এই কথাটা বলতে চাইছি। কিন্তু এখানে দেখি যে এটা যদি চোঙ হয় তাহলে এই শঙ্কু হচ্ছে এই অংশটা, অর্থাৎ শঙ্কুর আয়তন কিন্তু চোঙের আয়তনের থেকে কম, বাকি জায়গাগুলো ফাঁকা থাকছে চোঙের। তাহলে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের থেকে কম, কিন্তু এখানে বলতে চাইছে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের 3 গুণ, অর্থাৎ চোঙের আয়তন যা হবে তার থেকে 3 ডবল হবে শঙ্কুর আয়তন। ব্যাপারটা কি ঠিক? ব্যাপারটা ঠিক নয়। অর্থাৎ এই যে বিবৃতিটা এটা হবে মিথ্যা বিবৃতি। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক কি বলছে? যে যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার একক। যখন তোমরা রাশিবিজ্ঞান করবে তখন এই টার্মগুলো সম্বন্ধে তোমরা অবগত হবে। তো এই যে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এইগুলোর সাহায্যেই কেন্দ্রীয় প্রবণতা মাপা হয়, অর্থাৎ এই বিবৃতিটা হলো সত্য। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। যেমন বিবৃতিটা কি আছে? পিথাগোরাস ছিলেন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক। তোমরা পিথাগোরাসের জীবনী পড়লে দেখতে পারবে, পিথাগোরাসের সূত্র তোমরা পড়েছো। সেই অনুযায়ী পিথাগোরাস সত্যি একজন গ্রিসের দেশের একজন দার্শনিক ছিলেন। তিনি অনেক কিছু অঙ্কের যে ফর্মুলা, বিখ্যাত যুগান্তকারী যে ফর্মুলা, সেই ফর্মুলা তিনি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ এই বিবৃতিটি সত্য। এবার আমরা পরের অঙ্কে চলে আসছি। এখন 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কের ক্ষেত্রে বলে দিই যে এই 4 দাগের 12খানা অঙ্ক থাকবে, তার মধ্যে তোমাদের 10খানা অঙ্ক করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ এইখান থেকে কিন্তু তোমাদের পুরো অঙ্ক ক্যালকুলেশন করে দেখাতে হবে। এখানে কিন্তু ক্যালকুলেশন না করলে প্রশ্নের নম্বর কাটা যাবে। 1 থেকে 3 দাগের পর্যন্ত অঙ্কগুলির কোনো ক্যালকুলেশন দেখাতে হবে না, কিন্তু এই 4 দাগ থেকে তোমাদের পুরো ক্যালকুলেশন অঙ্কের দেখাতে হবে। অর্থাৎ 4 দাগের এই প্রশ্নগুলো দেখো, যে একটা অংশীদারি কারবারের প্রশ্ন দিয়েছে যে 3 জন ব্যবসায়ী আছে, তাদের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম জনের লভ্যাংশের অনুপাত প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশের থেকে 60 টাকা কম অনুপাতেই দেখতে পাচ্ছি। তাদের যে মূলধন, প্রথম জনার মূলধন তৃতীয় জনার মূলধনের থেকে কম। অর্থাৎ এখানে লভ্যাংশ এবং মূলধনের মধ্যে একটা সম্পর্ক আছে। মূলধন যে অনুপাতে হয় লভ্যাংশও সেই অনুপাতে হয়। এখানে কিন্তু মূলধনের অনুপাত দেওয়া আছে, কিন্তু লভ্যাংশের কথা নেই।
অর্থাৎ মূলধনের যেটা অনুপাত সেটাই হয়ে যাবে লভ্যাংশের অনুপাত। তাহলে আমাদের অ্যান্সার মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে লিখে নেব আমরা মূলধনের অনুপাত 3:8:5, অতএব লভ্যাংশের অনুপাত অনুপাতই এটা হয়ে যাবে 3:8:5। এবার আমরা এই অনুপাতকে আলাদা আলাদা করে নেব, তিনজনের মূলধনকে আলাদা আলাদা করে নেব। অতএব তিনজনের লভ্যাংশ যথাক্রমে অনুপাত ধ্রুবকের সাহায্যে এটাকে আমরা আলাদা করে দেব। যথাক্রমে হচ্ছে 3x, 8x, 5x। এখানে তোমাদের লিখে দিতে হবে এক্সটা কি। এক্সটা হলো অনুপাত ধ্রুবক। অনুপাত ধ্রুবকের সাহায্যে অনুপাতকে আলাদা আলাদা করে দেওয়া যায়। অর্থাৎ এখানে এক্স হলো অনুপাত ধ্রুবক। এই কথাটা লিখতে হবে। এই কথাটা না লিখলে নম্বর কাটা যেতে পারে, তাই কিন্তু খুব সাবধান, এই কথাটা লিখতে হবে অনুপাত ধ্রুবক। এবার কি বলছে, এখানে বলছে যে প্রথম ব্যক্তির লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভ্যাংশের থেকে 60 টাকা কম। এটাকে যদি ঘুরিয়ে বলি, তৃতীয় ব্যক্তির লভ্যাংশ প্রথম ব্যক্তির লভ্যাংশের থেকে 60 টাকা বেশি। তাহলে অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা খুশি লিখতে পারো। কি লিখবো? 5x মাইনাস 3x, অর্থাৎ তৃতীয় ব্যক্তির লভ্যাংশ প্রথম ব্যক্তির লভ্যাংশের থেকে 60 টাকা বেশি। অর্থাৎ তৃতীয় ব্যক্তির লভ্যাংশের সাথে প্রথম ব্যক্তির লভ্যাংশ বিয়োগ করলে 60 হবে। এবার এখান থেকে আমরা x বের করে ফেলবো। 2x সমান সমান 60, x সমান সমান হচ্ছে 30। x এর মান 30 বেরিয়ে গেল। এইবার আমাদের যেটা করতে হবে যে মোট লভ্যাংশ কত হয়েছিল, তাহলে আমরা এখান থেকে করে ফেলবো। তাহলে মোট আমাদের লভ্যাংশ আছে, মোট লভ্যাংশ কত হবে? 3x প্লাস হচ্ছে 8x প্লাস 5x যোগ করলে কত হবে? 16x। x কত? x হচ্ছে 30, গুণ করে দাও। $480 টাকা। তাহলে উত্তর হয়ে গেল মোট লভ্যাংশ, লিখে নেবে 480 টাকা। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে দেখো একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির আমরা ফর্মুলা যেটা জানি সেটা লিখে ফেলি আগে। সমূল চক্রবৃদ্ধি সমান সমান p into 1 plus r by 100 to the power n। এখানে p হচ্ছে তোমার প্রিন্সিপাল, r হচ্ছে সুদের হার, আর nটা হচ্ছে সময়। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো সমূল চক্রবৃদ্ধি কত? 5324, 5324, আর p সমান সমান কত? 4000 টাকা। 1 প্লাস r কত? r হচ্ছে 10%, তাহলে 10 by 100 to the power স্কোয়ার টু দি পাওয়ার n। আমাদের বছরের সংখ্যা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কত? 5324। এটাকে আমরা এইভাবে লিখে ফেলি সমান সমান এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10। তাহলে এটাকে তোমরা যোগ করে দাও, তাহলে ওপরে 10 যোগ 1 টু দি পাওয়ার n। এটাকে আমরা কাটাকাটি করবো, 4 দিয়ে কেটে দেবো। 4 তেরং 52, 12, 3 4 12, আর 4 1, আর এটাকে কেটে দিলে 1000 হবে। এবার দেখো 1331, এই সংখ্যাটা চেনা অঙ্ক, চেনা সংখ্যা, অর্থাৎ 11 কিউব করলে 1331 হয়।
তেমনি 10-এর কিউব করলে 1000 হয়, অর্থাৎ এটাকে আমরা 11/10 এর কিউবের আকারে লিখে দিতে পারি। আর এটাও হয়ে যাচ্ছে 11/10 তার কিউব। অর্থাৎ তোমরা দেখো যে দুদিকের বেস সমান আছে, তাহলে পাওয়াররাও সমান হবে, অর্থাৎ n = 3, 3 বছর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা লিখে নেবে। এবার আমরা পরের অঙ্কে চলে আসবো। পরের অঙ্ক কি বলছি যে শুদ্ধ দ্বিঘাতকরণী এবং মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে। তোমরা দেখো শুদ্ধ দ্বিঘাতকরণী, শুদ্ধ দ্বিঘাতকরণীটা কি, যদি এ এমন একটি ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, অর্থাৎ এটা হলো কোনো সংখ্যার বর্গ সংখ্যা নয়। যেমন বর্গ সংখ্যা কি, বর্গ সংখ্যা হচ্ছে 4, 9, 25, 16, 36, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এইগুলো বাদে বাকি যে কোনো মূলদ সংখ্যা যদি থাকে, তাকে যদি +-√a এই আকারে লেখা যায়, তাহলে এটাকে বলা হয় দ্বিঘাতকরণী। যেমন দ্বিঘাতকরণীর একটা উদাহরণ দেওয়া হচ্ছে +-3√3, এটা হচ্ছে একটা দ্বিঘাতকরণী। প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে। কিন্তু যদি তুমি এরকম লেখো +-√4, এটা কিন্তু দ্বিঘাতকরণী, শুদ্ধ দ্বিঘাতকরণী নয়। কারণ 4কে তুমি বর্গমূল করলে 2 হয়ে যাবে, অর্থাৎ √4 মানে হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু দ্বিঘাতকরণী হবে না, এটা করণী হবে না, এটা একটা মূলদ সংখ্যা তৈরি হয়ে যাবে। অর্থাৎ মূলদ সংখ্যাকে যেগুলো বর্গ সংখ্যা নয়, সেই মূলদ সংখ্যাকে যদি রুটের মধ্যে ঢোকানো যায়, তাহলে সেটা হয়ে যাবে শুদ্ধ দ্বিঘাতকরণী। অর্থাৎ এটা কিন্তু শুদ্ধ দ্বিঘাতকরণী নয়। +-√3 এইটা শুদ্ধ দ্বিঘাতকরণী, আবার +-√5 এটা, +-√2 এইগুলো, আরও বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণীর মধ্যে কি হবে, একটা মূলদ সংখ্যা থাকবে এবং একটা শুদ্ধ দ্বিঘাতকরণী থাকবে, এই দিয়ে মিনিমাম একটা শুদ্ধ দ্বিঘাতকরণী থাকবে। এই দুটোকে একসাথে যদি লেখা হয়, তাহলে এটা হয়ে যাবে মিশ্র দ্বিঘাতকরণী। যেমন দেখো যে a +√b, এখানে a হচ্ছে মূলদ সংখ্যা আর b হলো শুদ্ধ দ্বিঘাতকরণী। এটাকে যদি আমরা এমনি সংখ্যার আকারে লিখতে যাই, তাহলে কি হবে, 2 +√3 এরকম হতে পারে। কিন্তু কখনোই 2 +√4 এটা কিন্তু মিশ্র দ্বিঘাতকরণী, এটা তো করণী নয়, তাহলে মিশ্র দ্বিঘাতকরণী হওয়ার কোনো প্রশ্ন নেই। এই যে √4 মানে হচ্ছে এটা হচ্ছে 2 হয়ে যাবে, অর্থাৎ এটা করণীর আকারে থাকবে না, সেই জন্য এটা কিন্তু হবে না, অর্থাৎ এইটা নয়। এবার এটা তোমার প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যা খুশি হতে পারে, অর্থাৎ এখানে আমরা +-, লিখতে পারি। তাহলে শুদ্ধ দ্বিঘাতকরণী এবং মিশ্র দ্বিঘাতকরণী এইটা তোমরা লিখে নাও। এটা লিখে নিলেই তোমাদের এটা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। এবার আমরা একটা অঙ্কে চলে আসছি, যে দ্বিঘাত সমীকরণের একটা অঙ্কে চলে আসছি, যে p(x² + qx + r) সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে এইটা। তাহলে ধরি বীজগুলো কি কি, ধরি বীজদ্বয় একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে, অর্থাৎ একটা আরেকটার দ্বিগুণ। তাহলে বীজদ্বয় আমরা ধরে নেব আলফা আর হচ্ছে 2α। তাহলে বীজদ্বয়ের যোগফল কত, আলফা + 2α সমান হচ্ছে মাইনাস, পাপা ওদিকে যাও, তুমি চলে আসছো এখানে, একটুখানি দাঁড়াও, আমি আসছি তো। এবার আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা দেখো যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণে বলছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটা বীজ আরেকটার দ্বিগুণ বলেছে। তাহলে কি হলো, ধরি বীজদ্বয় কি কি হবে, ধরি বীজদ্বয় আলফা আর 2α। একটা বীজ আলফা, একটা বীজ 2α, অর্থাৎ একটা আরেকটার দ্বিগুণ। তাহলে এদের যোগফল কি হবে, অর্থাৎ আলফা + 2α সমান যোগফল হচ্ছে যে x এর সাথে যে পার্টটা থাকে মাইনাস দিয়ে q/x² এর যে পার্টটা থাকে সেটা ভাগ, এইটা। এবং গুণফল হয় আর একটা বীজদ্বয়ের গুণফল।
বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 2 আলফা। এটা মানে হচ্ছে যে যেটা ধ্রুবক পদ থাকে আর আর যেটা এক্স স্কোয়ারের সাথে যে পদটা থাকে ধ্রুবক পদ সেইটা আর ভাগ পি। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। দেখো এখানে আলফার মান এখান থেকে আমরা একটুখানি ক্যালকুলেশন করে নেব। 3 আলফা ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। তাহলে এখান থেকে হয়ে গেল আলফা সমান সমান মাইনাস কিউ বাই 3 পি। তাহলে এই আলফা পেয়ে গেছি, দেখুন আলফার জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু মাইনাস কিউ বাই 3পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। এবার এটাকে ক্যালকুলেশন করো, 2 ইন্টু এটা হয়ে গেল কিউ স্কোয়ার বাই 9পি স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। এবার দেখো এই পি স্কোয়ারের সাথে পি কেটে গেল, তাহলে এখানে একটা পি রয়ে গেল। এবার তোমরা ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করে দাও, দেখো এক আছে, এখানে 2 আছে, এখানে কিউ স্কোয়ার আছে, তাহলে 2 কিউ স্কোয়ার সমান সমান 9। এখানে 9 পড়ে রয়েছে, এখানে পি পড়ে রয়েছে, আর এখানে আর পড়ে রয়েছে, তাহলে ক্রস গুণ করলে 9 পি আর। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, অর্থাৎ অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রমাণিত, প্রুভড। আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ থাকবে। এরপরে 5-এর দাগের অর্থাৎ 4-এর দাগের 5 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে সেটা শেষ পর্যন্ত, 4-এর দাগের শেষ পর্যন্ত, এটা আমরা পরের ক্লাসে করব। তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটিকে শেয়ার করো, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা এবং অন্য ক্লাসের ছাত্রছাত্রীরা এই চ্যানেলটিকে ফলো করতে পারে। এর আগেই বলেছি যে এই চ্যানেলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামের অঙ্কের ক্লাস এই চ্যানেলে করানো হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে।